নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 30টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাকে গালিগালাজ করবেন না, ভরা ক্লাসরুমে শিক্ষককে থাপ্পড় ঘুষি, দশম শ্রেণীর ছাত্রের কাণ্ডে তোলপাড় রাজ্য। ধর্ণা মঞ্চ থেকে আক্রমণের পরই জ্ঞানেশ কুমারকে চিঠি অভিষেকের। গত এক দশকে দার্জিলিং কালিম্পং এ 400-র বেশি ভূমিকম্প, আগামী দিনে কি তবে? গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বীরভূমে কীর্ণাহারে ধুন্ধুমার। ডিএর প্রথম কিস্তি দিতে আরো সময় চাইল রাজ্য, ভোটের জন্য খরচ দেখানো হলো কারণও। হিসেব দেওয়া হবে না, ভারতের তেল রপ্তানি সংক্রান্ত কোনো তথ্য দেবে না রাশিয়া, জানিয়ে দিল পুতিনের দপ্তর। এসআইআর বিরোধী লড়াইয়ে ধর্মতলায় ধর্নার ব্রহ্মাস্ত্র প্রয়োগ মমতার, মঞ্চে জমায়েতে ফিরে এলো সিঙ্গুর নিয়ে অনশনের কাল। রদবদলে পুলিশের পদে 4 শীর্ষ আধিকারিকদের বদলের নির্দেশিকা। চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই মুখ ফেরাচ্ছেন মতুয়ারা, বনগাঁয় ভক্ত শূন্য বিজেপির পরিবর্তন যাত্রা। এটাই তৃণমূলের বাংলা প্রেম, মমতার ধর্ণা মঞ্চে গান গাইতে গিয়ে লোক হাসালেন বাবুল। আসন্ন আইপিএল এ খেলার সুযোগ পেলেন পূর্ব বর্ধমানের সৌমেন চট্টোপাধ্যায়, পরনে থাকবে কোন দলের জার্সি। 12 বিষয় বিজেপির রথযাত্রা ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তৃণমূলকে নিশানা সুকান্তের। নীতিশের উত্তরসূরি দৌড়ে 4 নেতা, নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে কোন সমীকরণ মেলাচ্ছে বিজেপি। হোলি রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত 4, গণধোলাইয়ে মৃত্যু, গুলি চালানোর সঙ্গে যুক্ত কিশোরের বাবার। তৃণমূলের অন্যতম সহ প্রতিষ্ঠাতা এবং বর্ষিয়া নেতার সঙ্গে মমতার এই আচরণে নিন্দা করলেন শুভেন্দু। 12 ঘন্টায় 900 মিসাইল হামলা, কিভাবে ইরান যুদ্ধের মানচিত্র বদলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মায়ের দেহ চুপিসারে বাড়ি থেকে বের করেছিলেন ছেলে, হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। বাংলায় বিজেপিকে একঘরে করতে কৌশলী অভিষেক, ধর্ণা মঞ্চে হুঙ্কার, এবার বলতে হবে। মার্কিন বিমানবাহী রণতরীতে এবার ড্রোন হামলা, দাবি ইরানের। উড়িয়ে দেওয়া হবে ভিক্টোরিয়া, মমতার মঞ্চে অদূরে বোমা আতঙ্ক। আঙুল কেটে বাদ দিতাম, জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি কল্যাণের। এক পরিবারে একটাই টিকিট, তৃণমূলে বাড়ছে জল্পনা। যুদ্ধের আবহে ভারতের রান্নার গ্যাসের যোগানে আশঙ্কা, গ্যাসের দাম বাড়লে বাড়বে, চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্প। যান মোদীকে গিয়ে দেখান, একটা দাবি তোলার জায়গা নয়, ধর্ণা মঞ্চে প্যারা টিচারদের বিক্ষোভে ক্ষুব্ধ মমতা। একদিনে বিনিয়োগকারীদের 10 লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেন্সেক্সে পড়লো 1100 পয়েন্টেরও বেশি। বিবেচনাধীন ভোটারদের কি হবে, বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকদের। 60 লক্ষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও, গর্জে উঠলেন অভিষেক। তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়লো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, বাংকার লক্ষ্য করে 50টি যুদ্ধ বিমানে একযোগে হামলা। 6714 কোটি টাকা অনুদানের অঙ্কে অনেক এগিয়ে বিজেপি, অন্যরা কে কোথায় 2024-25 সালে তথ্য রিপোর্টে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। সামান্য বকাঝকা করেছিলেন শিক্ষক, তার জেরে ভরা ক্লাসরুমে চরম হেনস্থার শিকার হলেন তিনি। পড়ুয়াদের সামনেই শিক্ষককে মারধরের অভিযোগ উঠছে এক পড়ুয়ার বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল গোটা রাজ্যে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। এই ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি পুলিশকে এবং জেলা শিক্ষা দপ্তরের আধিকারিককেও বিষয়টি জানান। ওই পড়ুয়াকে থানায় তলব করে পুলিশ, কাউন্সেলিং করে পুলিশ। যেহেতু সে এখনো নাবালক, তাই খানিকক্ষণ জেরার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল, পরীক্ষা চলছিল স্কুলে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গুজরাটের পঞ্চমহল জেলায়। এখানেই থেমেছিল না ঘটনাটি। পরীক্ষা শেষে আবারও স্কুল প্রাঙ্গণে সকলের সামনে শিক্ষিকাকে হুমকি দেয় সে।
পরীক্ষার পর বাবা এবং আরো কয়েকজন যুবককে নিয়ে স্কুলে প্রবেশ করে ওই পড়ুয়া। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে 24শে জানুয়ারি। শিক্ষিকাকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের চর মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ধৃত পড়ুয়ার নাম মোহাম্মদ খান আনসারি। ঘটনার দিন দ্বাদশ শ্রেণীর একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় দেরিতে ঢুকেছিল সে। দেরি করে আসার কারণে জিজ্ঞেস করেছিল ওই শিক্ষিকা। দিন কয়েক পরে 27শে জানুয়ারি আবার বাবা 20 জন যুবককে নিয়ে পড়ুয়া স্কুলে প্রবেশ করে। 20 বছর পর ফের অন্যদিকে শিক্ষিকার ক্ষতি করার হুমকিও দেয় সে। যেহেতু শিক্ষিকা ওই শহরে একা থাকতেন, যে কোনো মুহূর্তে তার ক্ষতি করবে বলেও হুমকি দেয়। 20 বছর পর ফের ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটাধিকার রক্ষার পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। ধর্না মঞ্চে থেকে ছিলেন এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া বহু ভোটার, থাকবেন এসআইআর এ মৃত বলে চিহ্নিত করা বেশ কয়েকজন জীবিত ভোটার। কতদিন চলবে কর্মসূচি? শুক্রবার মঞ্চ থেকে তা ঘোষণা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারিতে ভূমিকম্প হয়েছে সিকিমে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.5। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সিকিমের গিয়াসিং এলাকায় ওই ভূমিকম্প হয়। এবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভের গবেষণার সূত্রে জানা গিয়েছে, গত 1 দশকে দার্জিলিং, কালিম্পং পাহাড় এবং সংলগ্ন এলাকায় 400-র বেশি ভূমিকম্প হয়েছে। গবেষণায় এও বলা হয়েছে, বছরে গড়ে 43 এবং মাসে 3 বার এখানকার মাটি কেঁপেছে, কিন্তু বেশিরভাগ ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা 4-এর কম থাকায় তেমন গুরুত্ব পায়নি। তবে ভূমিকম্প ভূমিধসের সঙ্গে সম্পর্কিত হওয়ায় শৈল শহরে বিপদ বাড়ছে। গবেষকদের মতে প্রতি 40 থেকে 45 বছরের ব্যবধানে বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছে দার্জিলিং এর পাহাড়। তাই শঙ্কা থেকেই গিয়েছে, এখানে নেপালের পরিণতি দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের বুকে হোটেল গাছ কাটার জেরে বিপদের মুখে রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গ। একই পরিস্থিতি কলকাতাতেও। সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। একদিকে এই কম্পন কার্যত 2 ভাগ হয়ে যায় বেহালায় সদ্য নির্মিত রাস্তায়। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প প্রবণ এবং মৃদু ভূমিকম্প প্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা। পাশাপাশি কলকাতার ভূপৃষ্ঠের 4.5 থেকে 4.75 কিলোমিটারের মধ্যে অসংখ্য চ্যুতি রয়েছে। খড়গপুর আইআইটি গবেষণা বলছে, কলকাতায় ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতি হতে পারে সল্টলেক, রাজারহাট, পার্ক স্ট্রিট, ধর্মতলা, যাদবপুর, সন্তোষপুর, ভিআইপি রোড, ধাবার, পাশাপাশি কলকাতার লাগোয়া হাওড়ায়। রিসার্চে রাজারহাট এবং সল্টলেকে ভীষণভাবে ভূমিকম্প হলে বিধ্বংসী আকার নিতে পারে, এমনটাই খবর উঠে আসছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে প্রতিটি দল নিজেদের জমি শক্ত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। বিজেপির তরফে আয়োজন করা হয়েছে পরিবর্তন যাত্রার। ভোটমুখী পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রার মাধ্যমে কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় সামনে আসছে অশান্তির ছবি। জানা যাচ্ছে, বীরভূমের কীর্ণাহারে পরিবর্তন যাত্রার আয়োজন করে গেরুয়া শিবির। সিউড়ি থেকে আহমেদপুর এবং লাভপুর হয়ে কীর্ণাহার আসার কথা ছিল। বিজেপির অভিযোগ, কিনারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে তাদের গাড়ি যাচ্ছিল। অভিযোগ, ঠিক সেই সময় জয় বাংলা স্লোগান তোলে তৃণমূলের পার্টি অফিসের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে বিজেপি। এরপর দুই পক্ষের বচসা শুরু হয়। প্রথমে তর্কাতর্কি থেকে ধস্তাধস্তিতে পৌঁছায় পরিস্থিতি। এরপর লাঠি সোটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করতে শুরু করে। জানা যাচ্ছে, সেই সময় বিজেপি প্রশ্ন তুলছে, পুলিশকে জানিয়ে রাখা সত্ত্বেও তৃণমূলের পার্টি অফিসের সামনে এই পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে তৃণমূল পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে। ঘটনার পর শান্তিনিকেতনের এসডিপিও অফিসের সামনে ধর্নায় বসেছে বিজেপি। রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, 2 ঘন্টা ধরে একজন সাংসদ, জেলা সভাপতি এবং অন্যান্য জেলা নেতৃত্ব বসে রয়েছে। আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী কি এসপি সাহেবের বাংলায় ঘুমোচ্ছে? 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? আমরা কি শুধু এটুকু জানতে চাইছি। আমি পুলিশের দোষ দেব না। 50 জন পুলিশ থাকলে তারা সবাই তৃণমূলের দালাল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেন নানুড়ে গেল না? তিনি যোগ করেন, পুলিশকে বোমা দেখিয়ে বলছে ফেলে দেব বোমা। ভোটের আগে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে দিকে দিকে অশান্তি। নিউ টাউনে বিজেপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। আবার এদিকে পুরুলিয়ার বলরামপুরে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বলরামপুরে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর দিয়ে কি দয়ার টান, নাকি রাজ্যের সরকারি কর্মীদের অধিকার? এই নিয়ে বছরের পর বছর চলছে আইনি লড়াই। তবে সুপ্রিম কোর্টে শেষ নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএর পুরোটাই দিতে হবে রাজ্য সরকারকে। অবিলম্বে মেটাতে হবে 25%। কিন্তু এই টাকা দিতে ফের সময় চাইল রাজ্য। বকেয়া 25% ডিএর প্রথম কিস্তিতে সময় চায় রাজ্য।
31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আসবেন। আর সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রিভিউ পিটিশন করার প্রস্তুতি রাজ্য সরকারের। ভোটের জন্য খরচের কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে আবেদন। 2017 ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। ওই বছরের 7ই সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 15% মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শেষ অবধি রাজ্য সরকারি কর্মীরা কি বকেয়া ডিএর টাকা পাবেন, সেটা এখন যথাযথভাবেই লাখ টাকার প্রশ্ন। 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বকেয়া ডিএর 100% দিতে হবে আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25%। ফলে সর্বোচ্চ আদালতে বড়সড় ধাক্কা গেল রাজ্যের সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে 30 দিনের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল। রাশিয়া ভারতের কি অশোধিত তেল রপ্তানি করেছে সেই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আনা হবে না। শুক্রবার ক্রেমলিনের সরাসরি একথা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তরেও মুখপাত্র দিমিত্রি পেসকেভের শ্লেষাত্মক মন্তব্য, আমরা অতি অশুভাকাঙ্ক্ষীদের থেকে গোপন রাখবো তেল রপ্তানির তথ্য। শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ায় তেল কেনার ক্ষেত্রে ভারতকে 30 দিনে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল। মস্কো এক সপ্তাহে 2,20,00,000 ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করতে সক্ষম বলে সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার খবর প্রকাশিত হয়েছিল। সাংবাদিক বৈঠক যে সংক্রান্ত প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন পেসকেভ। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল একটি উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা যায় আরব সাগর থেকে বঙ্গোপসাগরের দিকে ভারতের পূর্ব উপকূলে তেল শোধনগুলি অভিমুখে একাধিক ট্যাঙ্কার চলছে। তারপরেই রাশিয়ার উপমুখ্যমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, আমরা ভারত এবং চীনে অশোধিত তেলের সরবরাহ বাড়তে প্রস্তুত। প্রসঙ্গত, আমেরিকা মনে করে তেল বিক্রির অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাচ্ছে রাশিয়া। তাই রুশ ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো থেকে তেল আমদানি বৃদ্ধি করায় ভারতের উপর চাপ তৈরি করছে হোয়াইট হাউস। এই কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। পরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেন বন্ধ করে দিয়েছে ভারত। এই যুক্তির ওপর ভারতের উপর যে বাড়তি 25% শুল্ক আরোপ করেছিলেন তাও প্রত্যাহার করে নেন তিনি। এর আগে কোনোবারই ধর্মতলায় মমতার ধর্ণা একদিনে শেষ হয়নি। শুক্রবার মমতা জানিয়ে দিয়েছেন শনিবার ফের 10টা থেকে কর্মসূচি শুরু হবে। এর আগেও দুবার মমতা মঞ্চে পর্দা টাঙিয়ে রাত্রি কাটিয়েছিলেন মেট্রো চ্যানেলে। এবারে তার অন্যথা হয়নি। প্রায় তিনি বলেন, আন্দোলনে আমাদের জন্ম। দীর্ঘ 4 দশক ধরে পক্ষে বিপক্ষে দুই দিক থেকেই তার আন্দোলন নানান ধারা দেখেছেন পশ্চিমবঙ্গবাসী। সেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যুদ্ধে তার আন্দোলনের ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করে দিলেন। ব্রহ্মাস্ত্রের নাম ধর্ণা, আর নির্দিষ্ট করে বললেন ধর্মতলায় ধর্ণা। 2 দশক আগে সিঙ্গুরে জমি আন্দোলনের সময় এই ধর্মতলা মেট্রো চ্যানেলেই 26 দিন অনশন করেছিলেন মমতা। শুক্রবার চলমান এসআইআর পদ্ধতি বিরোধী আন্দোলনে সেই প্রসঙ্গ ফিরে এলো মঞ্চে এবং জমায়েতেও। জয় গোস্বামী থেকে কবির সুমনেরা সিঙ্গুর আন্দোলনের সময় থেকে ছিলেন মমতার পাশে। শুক্রবার মঞ্চেও হাজির ছিলেন কবি এবং সঙ্গীতকার গায়ক। দুজনের কথাতেই ফিরে ফিরে এলো সিঙ্গুরের দিনগুলি। উঠলো সেই পর্ব থেকে আমৃত্যু মমতার সঙ্গে থাকার অধুনা প্রয়াত মহাশ্বেতা দেবী এবং গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের নামও। আর জমায়েতে 2 দশকের ব্যবধানে 2 ধর্নায় সেতু বন্ধন করলেন সিঙ্গুর থেকে আসা 50 দিগন্ত সাঁতরাও, যিনি তখন ছিলেন মধ্য 30-এর যুবক। তার কথায়, সেদিন জমির জন্য দিদির পাশে ছিলাম, আজ ভোটাধিকারের জন্য পাশে আছি। শুক্রবার ধর্নার শুরুর সময় মেট্রো চ্যানেলে ঠাসা জমায়েত থাকলেও বিকেল 5টার পর থেকে সেই ভিড় কিছুটা পাতলা হতে শুরু করে। তবে শুক্রবারের জমায়েতে তরুণ এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিসংখ্যান বলছে, এর আগে 2বার ধর্মতলায় ধর্ণা করেছিলেন মমতা। দুবারই পৌঁছেছিলেন ঈপ্সিত লক্ষ্যে। সিঙ্গুর আন্দোলন এবং রাজনৈতিক আইনিতে জয় সর্বজন দীবিত। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2019 সালে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই আনার প্রতিবাদে ধর্ণায় বসেছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বিরোধী নেত্রী হিসাবে উপস্থাপিত করতে চাইছেন এবং তিনি সেই চেষ্টায় সফল বলে অনেকে মনে করছেন। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হলো? অনেকের মতে ভোটারদের নাম কাটা, আসনওয়ারি হিসাবে সংখ্যালঘুদের ভোটের নানাবিধ সমীকরণ এমন ভাবে আবির্ভূত হয়েছে তাতে তৃণমূল উদ্বেগের যথেষ্ট কারণ হয়েছে। যদিও ধর্ণা মঞ্চের প্রথম দিনের বক্তৃতায় তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার দাবি করেছেন, 1 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি, এবার তৃণমূলের ভোট আসন 2ই বাড়বে।
শুক্রবারের মঞ্চ থেকে শুরু করে মঞ্চের নিচে জমায়েত দুই জায়গায় ছিল নানান রঙের উপস্থিতি। সবাই বাঁধা সুর। এসআইআর থেকে ক্ষণিক বিক্ষিপ্ত হয়েছিল কয়েকজন পার্শ্ব শিক্ষকদের তুলে ধরা প্লাকার্ডে, সেটুকু বাদ দিলে খোলা রাস্তায় সবটাই ছিল সাংগঠনিক নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার ভোটে মনোনয়ন জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক আইনজীবী মেনকা গুরুস্বামী। ঘোষিত সমকামী হিসাবে তিনি প্রথম দেশের সাংসদের উচ্চকক্ষে যাচ্ছেন। মেনকা হাজির ছিলেন মঞ্চে। বক্তৃতায় বলেন, আমার মনের মধ্যে রয়েছে সংবিধান, যে সংবিধান বলে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে আমরা সকলে সমান। আমরা দুই দেশের সর্বপ্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটদানের অধিকার আছে। 2019 সালে 3রা ফেব্রুয়ারি রাজীব কুমার সহ পুলিশ কর্তাদের নিয়ে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীবের বৃত্তি সম্পূর্ণ। মেনকার মতো প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারও বৃহস্পতিবার তৃণমূলের হয়ে রাজ্যসভার মনোনয়ন জমা দিয়েছেন। তবে ধর্মতলায় ধর্ণা মঞ্চে একটি বৃত্ত সম্পূর্ণ করেছেন তিনি। 7 বছর আগে তার জন্য ধর্নায় বসেছিলেন মমতা। শুক্রবার মমতার জন্য ধর্ণা মঞ্চে আগাগোড়া থাকলেন রাজীব। বিজেপিকে সামাজিক বয়কটের ডাক দিলেন অভিষেক। নতুন স্লোগান বাঁধলেন, বয়কট বিজেপি। তার কথায়, আগের বার ভোটে কিছু সংগঠন স্লোগান তুলেছিল, নো ভোট টু বিজেপি। এবার বলতে হবে বয়কট বিজেপি। এবার সামাজিকভাবে বয়কট করতে হবে, বুঝিয়ে দিতে হবে বাংলা এবং বাঙালির শক্তি। ধর্ণা মঞ্চে শুক্রবার তৃণমূলের প্রথম বক্তা ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে নেত্রী হিসেবে মমতাকে উচ্চতা তুলে ধরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে হুঙ্কার দেন কল্যাণ। তৃণমূল সাংসদ বলেন, কেবল একা, কোনো ব্র্যান্ড নিয়ে নয়, কোনো ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, কেবল মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছেন, এত কর্মী তৈরি হয়েছেন। 2019 সাল থেকে মতুয়া জমায়েত উত্তর 24 পরগনা এবং নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় বিজেপির দখলে। শেষ লোকসভাতেও সেই ধারা অব্যাহত ছিল। এসআইআর এর ফলে বহু মতুয়া নাম বাদ গিয়েছে অথবা বিবেচনাধীন। শুক্রবারের জমায়েতে হাজির মতুয়াদের উদ্দেশ্যে বিজেপিকে হারানোর বার্তা দেন সাংসদ মহুয়া মৈত্র সহ তৃণমূলের নেতারা। বাদ্যযন্ত্র সহযোগে জমায়েত এসেছিলেন মতুয়া মহাসংঘের লোকজন। ঢাক ঢোল আওয়াজ পেয়ে মঞ্চ থেকে মমতায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন তাদের বসানোর বন্দোবস্ত করতে। অন্যদিকে ধর্মতলায় মমতার ধর্ণা মঞ্চে শুক্রবার বিক্ষোভ দেখালেন কয়েকজন পার্শ্ব শিক্ষক। বেতন বৃদ্ধির দাবিতে হাতে প্ল্যাকেট তুলে ধরেন তারা। ধর্ণা মঞ্চে করদমন রাজীব কুমার এবং কুণাল ঘোষের বিবৃতি। এসআইআর নিয়ে অনেকে স্যার বলছেন। শুক্রবারের ধর্ণা মঞ্চে সেই স্যার মিলিয়ে দিলেন দুজনকে। রাজ্য পুলিশের শীর্ষ স্তরে ফের একবার বড়সড় বদল করলো রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক আইজিকে নতুন পদে দেওয়া হয়েছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকার নাম বাদ পড়েছে মতুয়া ভোটারের একাংশ। এবার কি তাহলে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া যাবে না, সেই প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে। আগামী দিনে কি হবে? কিন্তু শুক্রবার সম্পূর্ণ বিপরীত চিত্র। পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৌস্তব বাগচি এবং গাইঘাটের বিধায়ক সুব্রত ঠাকুরদা থাকলেও মতুয়া ভক্তদের স্বাগত জানাতে দেখা যায়নি। শুক্রবার দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। অভিযোগ, দীর্ঘদিন ধরে মতুয়া নাগরিকত্বের লোভ দেখিয়ে মতুয়াদের নিজেদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি যে মানুষ বিচ্ছিন্ন মতুয়ারা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা গাইঘাটের বিজেপির পরিবর্তন যাত্রা দেখি পরিষ্কার। অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, যাদের চোখ নেই তারা পরিবর্তন যাত্রায় মতুয়াদের দেখতে পাচ্ছেন না। বিজেপির সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর মতুয়াদের বিশ্বাস ভরসা আছে, তারা নাগরিকত্ব পাবে। তবে এই বিষয়ে সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুরকে কোনো বক্তব্য দিতে শোনা যায়নি। এই ছিল আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।